আমি দুটি কন্যার বাবা, চিন্তিত, আমি ভীত, সন্ত্রস্ত। Shame on Chief Minister. Kindly paper put down করুন। আপনার মতো চিফ মিনিস্টার আমাদের দরকার নেই। শিক্ষিত অশিক্ষিত যারাই আছে, যে সমাজে যারা আছে, প্রত্যেকেই বুঝে গেছে যে পুলিশ নিজের কাজ ঠিকভাবে করছে। যতক্ষণ না হচ্ছে বিনীত গোয়েল, যতক্ষণ না গদি ছাড়ছে, যতক্ষণ না এর আমরা বিচার পাচ্ছি, ততক্ষণ আমাদের দরকার হলে রক্তারক্তি হবে, দরকার হলে রক্তারক্তি হবে। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মমতা বন্দ্যোপাধ্যায় আর গদি আঁকড়ে থাকবেন না, মানুষ আপনার বিরুদ্ধে অনাস্থা আনছে, পদত্যাগ করুন। বিনীত গোয়েল আর গদি আঁকড়ে থাকবেন না, পদত্যাগ করুন। আর কবে বিনীত গোয়েল পদত্যাগ করবে? এবং এই মুহূর্তে আমি যখন লাগাতার বলে গেছি আর কবে আর কবে আর কবে, বিনীত গোয়েল কবে পদত্যাগ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবে পদত্যাগ করবেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাননি, আর কবে সন্দীপ ঘোষকে সরানো হবে, যখন বারবার বলে গেছি, এই মুহূর্তে সেই ব্রেকিং নিউজ, অবশেষে সন্দীপ ঘোষকে সরানো হলো। অবশেষে ঘুম ভাঙলো স্বাস্থ্য দপ্তরের, ঘুম ভাঙলো নবান্নের, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো। চাপের মুখে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার অবশেষে চাপের মুখে সিদ্ধান্ত নিল সন্দীপ ঘোষকে সরানোর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলা। এই মুহূর্তে শুরু করছি এই মেগা এক্সক্লুসিভ সবচেয়ে বড় খবর দিয়ে। সন্দীপ ঘোষকে এই মুহূর্তে চাপের মুখে, সন্দীপ ঘোষকে এই মুহূর্তে সরাতে বাধ্য হলো। সন্দীপ ঘোষের কিছুদিন পরে হয়তো মেডিকেল রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে যাবে। তার আগে লাজ লজ্জা, কিছুটা লাজ লজ্জা হয়তো বাকি রয়েছে, এবং সে কারণেই হয়তো অবশেষে নড়ে চড়ে বসলো স্বাস্থ্য দপ্তর। সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো, অবশেষে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে। রিপাবলিক বাংলায় এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলায়। আমাদের কাছে সেই চিঠির কপি আছে যে অর্ডারে লেখা আছে, ইন ভিউ অফ দ্য অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন এগেইনস্ট প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, ex-principal Arjikar Medical College and Hospital, Professor Ghosh is placed under suspension under Rule 71C of West Bengal Services Classification Control and Appeal Rule 1971 with immediate effect. OSD and Special Secretary হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ৩/৯/২০২৪। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে রিপাবলিক বাংলায় অবশেষে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে। কপি পাঠানো হয়েছে অ্যাকাউন্টস জেনারেলকে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে সাসপেন্ডেড, কপি পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে, পাঠানো হয়েছে যদিও তিনি জেলে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রাখার চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষকে, কিন্তু সেইটা বোধহয় আর হলো না। PS2 চিফ সেক্রেটারিকে পাঠানো হয়েছে সেই চিঠি, PS2 প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো হয়েছে। সন্দীপ ঘোষকে তো সাসপেন্ড করা হলো, বিনীত গোয়েলকে কবে সাসপেন্ড করা হবে? আর কবে আর কবে আর কবে গদি ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর কবে গদি ছাড়বেন বিনীত গোয়েল? আর কবে আর কবে সরিয়ে দেওয়া হবে, বহিষ্কার করা হবে, মেডিকেল লাইসেন্স বাতিল হবে সন্দীপ ঘোষের? এই মুহূর্তে রিপাবলিক বাংলা সর্বপ্রথম এই খবর ব্রেক করছে, সাসপেন্ড সন্দীপ ঘোষ চাপের মুখে। এবং এর পাশাপাশি একবার আমি দেখানোর চেষ্টা করছি, অনেক তৃণমূল নেতা তারা হয়তো বলবেন আর কবে, এবার তারাও হয়তো বলবেন, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি চাপের মুখে কি না হয়, চাপে পড়লে কি না হয়। এই মুহূর্তে সেই অর্ডার কপি আমার সামনে রয়েছে, অর্ডার ইন ভিউ অফ দ্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন সন্দীপ ঘোষ প্লেসড আন্ডার সাসপেনশন। এই সেই কপি, ওএসডি স্পেশাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সেই কপি, এক্সক্লুসিভ সেই কপি, এক্সক্লুসিভ ওয়াটারমার্ক দিয়ে এই কপি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং পাশাপাশি ব্রেকিং নিউজ, বিবিজি ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সন্দীপ ঘোষ সাসপেন্ডেড, গ্রেপ্তারের পরের দিনই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে। পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে পিসিআর জানাচ্ছে, আরেকটা ব্রেকিং নিউজ
এই মুহূর্তে আর কবে আমি জানি না আর কবে বিনীত গোয়েল সাসপেন্ডেড হবেন, কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষকে থাপ্পড় মারা হয়েছে। একদমই সঠিক শুনেছেন, সন্দীপ ঘোষকে কেউ বা কারা থাপ্পড় মেরে চলে গেছেন। কোর্ট থেকে বেরোনোর সময় সন্দীপ ঘোষকে থাপ্পড় মেরেছেন। দেখুন সেই ছবি, রিপাবলিক বাংলায় একবার দেখানোর চেষ্টা করবো। ঠাস করে একটা চড় মেরে চলে গেছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ কোর্ট থেকে বেরোনোর সময় মাথায় ঠাস করে একটা চড় মেরে চলে গেছে। দেখুন সেই ছবি, ডান দিকে কানের গোড়ায় থাপ্পড় মেরে চলে গেছে। আমার ধারণা এটা কানের গোড়া বা আগা। এই জায়গাটা আমরা চেষ্টা করব অ্যানাটমি ডিপার্টমেন্টের কেউ যদি বলেন, কিন্তু আপাতত আমি যেহেতু লেম্যান আমি বোঝার চেষ্টা করব। সন্দীপ ঘোষকে এই মুহূর্তে ডান দিকে কানের দিকে মেরেছেন। আমি ধরে নিচ্ছি এটা কানের গোড়া না আগায় সন্দীপ ঘোষকে থাপ্পড়টা মারা হয়েছে আমরা জানি না, কিন্তু সন্দীপ ঘোষ তাকে থাপ্পড় মারা হয়েছে। সন্দীপ ঘোষকে কানের কাছে তাকে কেউ বা কারা আঘাত করেছেন। সন্দীপ ঘোষকে ঠাস করে একটা চড় মারা হয়েছে। সন্দীপ ঘোষকে ঠাস করে চড় মারা হয়েছে কানের পাশে চড়টা মারা হয়েছে। সেই ছবিটা একবার ফুল ফ্রেমে আরেকবার দেখানোর চেষ্টা করব। ফুল ফ্রেমে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষকে চড় মারা হয়েছে, ঠাস করে চড় মারা হয়েছে। আলিপুর আদালত চত্বরের ছবি এই মুহূর্তে। সন্দীপকে চাটি মারল জনতার চাটি সন্দীপ ঘোষকে। ভুল কাজ করেছে, যেই করুক ভুল কাজ করেছে, কিন্তু সন্দীপ ঘোষের কানের গোড়ায় বা আগায় ঠাস করে একটা চড় মেরেছে এবং সেই চড়ের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। সন্দীপ ঘোষ কে বা কারা চড় মারলো তারও জবাব বাংলার মানুষ চায়, কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষ সাসপেন্ডেড, সন্দীপ ঘোষ গ্রেপ্তার। সন্দীপ ঘোষের চেলা চামুন্ডাদের অবস্থা ভালো নয়। সন্দীপ ঘোষের এই মুহূর্তে কৌশিকী অমাবস্যার পরের দিন থেকেই সন্দীপ ঘোষের ভালো লক্ষণ যাচ্ছে না। কাল কৌশিকী অমাবস্যা ছিল, কাল কৌশিকী অমাবস্যায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, আর আজ কৌশিকী অমাবস্যার পর থেকে সন্দীপ ঘোষের অবস্থা ভালো নয়, কারণ সন্দীপ ঘোষকে আজ থাপ্পড় মেরে কেউ চলে গেলেন। আমি জানি না সন্দীপ ঘোষকে যারা আগলে রেখেছিলেন তারা এই ছবি দেখে কি বলবেন, কিন্তু আমরা অত্যন্ত খারাপ এই ছবি ঠিক নয়। এভাবে থাপ্পড় মারা কাউকেই উচিত নয়। কানের গোড়া বা আগায় এভাবে থাপ্পড় মারা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আবারও বলছি, এই ছবি সন্দীপ ঘোষকে থাপ্পড় মারার ছবি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি এই ছবি, এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষকে তো থাপ্পড় মারা হয়েছে। বড় খবর, সন্দীপ ঘোষ সাসপেন্ডেড, সন্দীপ ঘোষ থাপ্পড় খেলেন। প্রথম ব্রেকিং, সন্দীপ ঘোষ সাসপেন্ড হলেন। এবার সন্দীপ ঘোষ থাপ্পড় খেলেন। এবার বাংলার মানুষ জিজ্ঞেস করছে যে সন্দীপ ঘোষকে তো সাসপেন্ড করা হলো, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, আর কবে বিনীত গোয়েল পদত্যাগ করবেন? কটার সময়? 8টা বাজলো বিনীত গোয়েল পদত্যাগ করলেন না, 9টা বাজলো বিনীত গোয়েল পদত্যাগ করলেন। এভাবে কুমিরডাঙ্গা খেলার মতন ঘড়ি ধরে কি আমি বলবো? এই সময় 8টা 10 বাজে বিনীত গোয়েলের পদত্যাগের কোনো খবর আসেনি। মানে আমি বেসিক্যালি এই কথা বলছি, তার কারণ লোহা লোহে কাটতা হয়, একটা কথা আছে, লোহাই লোহাকে কাটে। একদিকে আজকে আমি নিজে দেখে এলাম, একদিকে 10-12 ফিটের লৌহ কপাট আন্দোলনে হচ্ছে লোপাট, পুলিশের লৌহ কপাট জনবিক্ষোভে হচ্ছে লপাট। এই লৌহ কপাট একদিকে লোহা দিয়ে বানানো বিরাট লৌহ কপাট, মনে হচ্ছে ওপারে পাকিস্তান, এপারে আমরা ভারতীয়রা। মনে হচ্ছে ওপারে কোনো প্রেতপুরি আছে আর এপারে কিছু বাচ্চা ছেলে তারা উকিঝুঁকি মারছিল লৌহ কপাটের এপার থেকে। মনে হচ্ছে ওপারে হিংসুটে দৈত্যের বাড়ি, বাগানে ঢোকার চেষ্টা করবে বলে লৌহ কপাট দিয়ে দিয়েছে। কিন্তু তারা বোধহয় বুঝতে পারেনি যে এই লৌহ কপাটের উল্টো দিকে যারা রয়েছে তাদেরও লোহার মতন শক্ত চোয়াল, লোহার মতন দৃঢ় প্রতিজ্ঞ, এবং লোহাই বোধহয় লোহাকে কাটছে। একদিকে চিকিৎসক, সাধারণ মানুষ বনাম মমতা ব্যানার্জির পুলিশ। বিনীত গোয়েল বেরিয়ে আসতে পারলেন না। বিনীত গোয়েল অবশেষে দেখা করলেন এবং এই লৌহ কপাট, সেই লৌহ কপাট কি দৃশ্য দেখিলাম জন্মান্তরেও ভুলিব না। কলকাতা শহরের রাজপথে আজ ময়ূক যা দেখে এলো, আছে যত সব আমির ওমরা গাইছো না কেন, আছে যত সব আমির ওমরা গাইছো না কেন, বার্তা ভীষণ শোনো হে তোমরা, হাল্লা চলেছে যুদ্ধে। হাল্লারাজ যেন কায়েম হয়েছে। লৌহ কপাট দিয়ে চিকিৎসকদের আটকানোর চেষ্টা হয়েছিল, সে ছবি দেখবেন।
দেখুন। আমরা তো কিছুই নিয়ে আসিনি সঙ্গে, আমরা ফুল নিয়ে এসেছিলাম এবং বিনীত গোয়েলের স্পাইন নিয়ে এসেছিলাম হাতে করে। আমরা এখানে ততক্ষণই বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। বিনীত গোয়েলের গালে গালে। ওপারে পাকিস্তান নয়, ওপারে বাংলাদেশও নয়, ওপারে লালবাজার। লালবাজারই যেন নিজেকে লৌহ কপাটের মধ্যে রেখে দিয়েছে। গোটা রাত যে রাস্তায় জুনিয়র ডাক্তাররা রাত কাটালাম এই চাপে পড়ে, এখন ওনারা বলছেন যে এই ব্যারিকেড ওনারা তুলে দিতে রাজি আছেন। সাপোর্ট আছে, একদম সাপোর্ট আছে। যে প্রতিবাদ হচ্ছে, কারোর অসুবিধা হচ্ছে না। এটা তো ডাক্তার, এমন ভাবে লাগিয়েছে যেন মিলিটেন্টে আটকাচ্ছে। আমি তো বলবো পুলিশের ওই লৌহ কপাট আন্দোলনে হচ্ছে লোপাট, কারার ওই লৌহ কপাট জনবিক্ষোভে হচ্ছে লোপাট। আজ দিনটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে। ভোর 5:06 আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ভোর 5:06 দিন শুরু হয় এবং জাতীয় সঙ্গীত গেয়ে চিকিৎসকেরা দিন শুরু করেন এবং ওপারেও যারা ছিলেন তারাও জাতীয় সঙ্গীতে গলা মেলান। আসলে তো এপার ওপার বলে কিছু নেই, একটাই পার। যারা ডিএ পায় না, যাদের মেয়েরা বাংলায় অসুরক্ষিত, পুলিশের মেয়ে, ডাক্তারের মেয়ে দুজনেই তো অসুরক্ষিত। আর পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী আর মহিলা ডাক্তার, মহিলা নার্স, মহিলা স্বাস্থ্যকর্মী, তারা সবাই তো এটা জানে না, বিশ্বাস করুন এটা জানে না যে আরজি করের পর এসএসকেএম এ এই ঘটনা ঘটবে কিনা, এসএসকেএম এর পর হয়তো ভবানী ভবন বা নবান্ন বা লালবাজারে এভাবে অভয়ার কোনো দেহ মিলবে কিনা, সত্যি জানেন। এবং সে কারণে বিনীত গোয়েল আসলে যাদেরকে ভাবছেন ওনার লোক, তাদেরও বোধহয় চোয়াল শক্ত হচ্ছে। আজ সকালে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, আজ সকালে একের পর এক স্লোগান ওঠে। ঘুম থেকে উঠে, আমি জানি না, ঘুম থেকে উঠে কেউ গায়ত্রী মন্ত্র জপ করে, আজ ঘুম থেকে উঠে হয়তো ব্রাশ না করে সকাল সকাল কলকাতা পুলিশের নামে বন্দনা বা কলকাতা পুলিশের বিনীত গোয়েলের নামে স্লোগানিং শুরু করেছিল এই চিকিৎসকেরা। শুনে নি একবার, স্লোগানটা খুব ভাইরাল হচ্ছে, শুনুন দেখি। কোনো মানে হয়? সকাল সকাল চিকিৎসকেরা এই ধরনের স্লোগানিং করছেন। কিন্তু আজ আমি কিন্তু হাল্লা রাজ বা হাল্লা রাজের সাম্রাজ্য দেখেছি, বা আমি হীরক রাজের সাম্রাজ্য দেখেছি, হীরক রাজের সেনাপতির ভয়ে দেখেছি। বিনীত গোয়েল এক মুহূর্তের জন্য বোধহয় আর এই পদে বসার যোগ্য নয়, বাংলার মানুষ বলছে। বিনীত গোয়েল বসে আছেন সেই চেয়ারে, আমি জানি না সেই চেয়ারে কোনো দামি অ্যাডহেসিভ লাগিয়ে রাখা কিনা, আঠা লাগিয়ে রাখা কিনা, সে চেয়ার ছেড়ে উঠছেনই না, বিনীত গোয়েল পদত্যাগ করছেনই না। মানে আমি জানি না কে বিনীত গোয়েলকে মোটিভেট করছেন। কিন্তু আজ আমি হাল্লা রাজার দেশে গেছিলাম, এই কলকাতার মধ্যে আরেক কলকাতা, যেটাকে হাল্লা রাজার দেশে পরিণত করেছিল বিনীত গোয়েল। দেখুন, আমি এবং আমার অপর প্রতিনিধি, সহযোদ্ধা, সহকর্মী সন্তু পান, দুজনে আজ হঠাৎ করে যেন আটারি ওয়াঘা সীমান্তে চলে গেছিলাম। দুজনে আজ হঠাৎ করে যেন কোনো পড়শি দেশের সীমান্ত পার্শ্ববর্তী কোনো বর্ডারের গেটের সামনে চলে গেছিলাম। বিটিং দ্য রিট্রিট যেভাবে হয়, গেট খুলে যায়, পাকিস্তান ইন্ডিয়া থেকে লোকজন যাতায়াত করে, ঠিক সেরকম এক পরিস্থিতি। দয়া করে দেখুন, এই দৃশ্য মিস করবেন না।
এটি একটি অস্থায়ী ব্যারিকেড এবং ওই দিকে স্থায়ী ব্যারিকেড, অর্থাৎ এই মুহূর্তে শৈল্পিকভাবে যে ব্যারিকেড ঝালাই করে রেখে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের দিকে আমি একবার দেখানোর চেষ্টা করব। কাল থেকে এই ব্যারিকেড লাগানো হয়েছে, শুধু ব্যারিকেড নয়, আমি একবার দেখানোর চেষ্টা করব এই রণসাজটি। দেখো এইগুলো রেখে দেওয়া হয়েছে এই মুহূর্তে, অত্যন্ত শৈল্পিকভাবে এগুলোকে রাখা হয়েছে, নির্দ্বিধায় আর্কিটেকচার, ফাইনেস্ট অফ আর্কিটেকচার যাকে বলা হয়, সেই ফাইনেস্ট আর্কিটেকচার। যাদের খাটের তলায় টাকা আছে তাদেরকে পুলিশ হয়তো আটকাতে পারে না, কিন্তু যারা চিকিৎসক, যারা কোভিডের সময় কাজ করেছে, যারা স্বাস্থ্যকর্মী, তাদের আটকানোর জন্য যে পরিমাণ সিকিউরিটি দেওয়া অভূতপূর্ব। এবং এই বিনীত গোয়েল যে সিকিউরিটিটা দিচ্ছেন, স্যালিউট জানাতে হয় বিনীত গোয়েলকে, কারণ বিনীত গোয়েল ওই ডাবল লেয়ার ট্রিপল লেয়ার স্যান্ডউইচের মতন যেভাবে ধরে ট্রিপল লেয়ার ব্যারিকেড, ডাবল লেয়ার ব্যারিকেড, ঝালাই করা ব্যারিকেড, তার উপরে ব্যারিকেড, এখানে রণসজ্জা, এই সমস্ত কিছু করেছেন। দেখো এই মুহূর্তে ওপারে পাকিস্তান নয়, ওপারে বাংলাদেশও নয়, ওপারে লালবাজারই যেন নিজেকে লৌহ কপাটের মধ্যে রেখে দিয়েছে। এই মুহূর্তে সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই দরজা খোলা হচ্ছে, এই যে লৌহ কপাট খোলা হচ্ছে, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এবং আমি রয়েছি ময়ূক। এবং আমি সন্তু দেখানোর চেষ্টা করব কি নিপুণভাবে এখানে নাট বল্টু দিয়ে আটকানো হয়েছে এই ব্যারিকেড ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। যেভাবে এই প্রথমবার যেন আটারি ওয়াঘা সীমান্ত থেকে দরজাটা খুলছে, যেন এটা লালবাজার এবং এটা কলকাতা শহর। এই কলকাতা শহরে আটারি এবং ওয়াঘা সীমান্তের মতন এক বাতাবরণ এই মুহূর্তে। আমাদের মনে হচ্ছে যে কোনো একটা দেশের একটা বর্ডার খুলে দেওয়ার পর যে উচ্ছ্বাস থাকে, সেই উচ্ছ্বাসটাও জুড়িয়ার চিকিৎসকদের মধ্যে আমরা সেই উচ্ছ্বাসটা অনুভব করতে পারছি। এই মুহূর্তে পুলিশের বিশাল ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে ময়ূক। এবং তার পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্তে যেন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি নিজে পাঞ্জাবে যখন রিপোর্টিং করতে গেছিলাম তখন দেখেছিলাম, দেখো মনে হচ্ছে যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে, আটারি ওয়াঘা সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। একদম দেখে তো তাই মনে হচ্ছে, আমরা তো ভাবতেই পারছি না এটা আমাদের রাজ্যের মধ্যে হচ্ছে, মনে হচ্ছে ভাবতে পারছি না যে ডাক্তার যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের দাবিতে, তাদেরকে এই ধরনের গারদে ভরে রাখা হয়েছিল। আমি সরাসরি চলে যাব রঞ্জন ভট্টাচার্য এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে। রঞ্জনবাবু, প্রথমে আপনার প্রতিক্রিয়া নেব। আপনি আইএম এর জয়েন্ট সেক্রেটারি, সন্দীপ ঘোষকে অবশেষে সাসপেন্ড করা হলো এবং এই কলকাতা শহরকে যুদ্ধ নগরীতে বোধহয় পরিণত করলো বিনীত গোয়েল। আপনাদের ভয়, আপনারা কি বোমা বন্দুক বা সত্যি করে বলুন তো আইএমএ দপ্তরে কি কোনো নিউক্লিয়ার বোম টোম লুকিয়ে রেখেছেন নাকি? অনেক নিউক্লিয়ার বোম এরকম আছে, সময় সময় আমরা সেগুলো প্রকাশ করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যেভাবে দুর্নীতির অভিযোগগুলো আমরা করেছিলাম তার একটাও কোনো রকম সুরাহা হয়নি। আজকে তাহলে এই বনগাঁ স্কুলের ফার্স্ট বয়কে জনতার সম্মুখে এরকম বড় থাপ্পড় খেতে হতো না, আর আইআইটি কানপুর বা আইআইটি খড়গপুরের অ্যালামনি তাকে আজকে সিদ্ধার উপহার দিতে হতো না ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর্স ফ্রন্টকে। আজকে দিনের পর দিন যে সিন্ডিকেট করেছে, হানাদরের 10টি ছেলের মধ্যে খালি একটা ছেলেকে আটকানো হয়েছে, এখনো 9 জন, কি আরো অবৈধ সন্তান ধরলে হয়তো 100 জন হয়ে যাবে। এই প্রত্যেকটা যারা অমানুষ রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, তাদেরকে উপযুক্ত তদন্ত, এবং তারা যে দিনের পর দিন এই সিন্ডিকেট, হেলথ মাফিয়া সিন্ডিকেট চালিয়েছেন, তার উপযুক্ত ব্যবস্থা হিসেবে আমরা আইএমএ থেকে ডক্টর বিএন গঙ্গাধর, যিনি হচ্ছেন আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন, তাকে চিঠি লেখা হয়েছে যেন সন্দীপ ঘোষকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ন্যাশনাল মেডিকেল কমিশন, এই সব জায়গা থেকে এবং যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের সব এই পেনাল ইরেজার করে যেন মুছে দেওয়া হয় তাদের নাম। বেশ, রঞ্জনবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি সন্ময়বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো, খুলে গেল দরজা, যেন বার্লিন প্রাচীর ভেঙে পড়লো, বাস্তিল দুর্গ যেন ভেঙে ফেলা হলো, যেন দুটো দেশ তার যে সীমান্ত, সেই সীমান্ত যেন এক হয়ে গেল। সেই মুহূর্তটা বড় ঐতিহাসিক মুহূর্ত, আজ বড় সুন্দর দৃশ্য দেখেছিলাম যখন রাষ্ট্রশক্তি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা বিনীত গোয়েল তারা ভয় পেয়ে শেষমেশ এই চোয়াল শক্ত করা ছেলেমেয়েগুলোর ভয় ব্যারিকেডটা খুলে দিতে বাধ্য হলো। এই অসভ্যতামি যেটা করছিল তারা, লৌহ কপাট যেন কোনো সন্ত্রাসবাদী সংগঠন এসছে। আরে কলকাতা শহর বা বাংলার চিকিৎসকেরা বসেছিল সারা রাত, যারা 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করে, অভয়ার মতন ছেলেমেয়েগুলো, তারা বসেছিল বিনীত গোয়েল 1 মিনিটের জন্য। আপনার এই পদে থাকা উচিত নয়। আর কবে বিনীত গোয়েল তুমি পদত্যাগ করবে? দেখুন সেই বাস্তিল দুর্গ ভেঙে পড়ার মতন সেই ছবি বা ব্যারিকেড খুলে দেওয়ার সেই ছবি দেখুন।
যে লৌহ কপাট, সেই লৌহ কপাটগুলো সরে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। যারা অফিসাররা রয়েছে তারা এক এক করে এই রাস্তাটাতেই একেবারে লালবাজার এবং এই যে দেখো এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত লৌহ কপাট। এই মুহূর্তে পুরো যে জায়গাটা, সেই জায়গাটা জুড়ে খালি করে দেওয়া হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং এখান থেকে একটুখানি লালবাজার প্রায় 500 মিটার এবং এই রাস্তাতে লালবাজার। দেখো এখনো দেখো তুমি মানববন্ধন করে তারা যাবে বলেছিল, কিন্তু মানববন্ধনের আগে পুলিশ বন্ধন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, হাত ধরে চিকিৎসকেরা যাবে বলেছিল, কিন্তু তার আগেই যে পরিমাণ পুলিশ এখানে ডেপ্লয় রয়েছে, এই পুলিশ যদি আরজিকর মেডিকেল কলেজ যেদিন ভাঙচুর করা হতো সেই দিন যদি সেখানে ডেপ্লয় করা হতো তাহলে হয়তো ছবিটা এরকম হতো না। হয়তো এই ছবিটা একদম সাপোর্ট আছে আপনাদের হয়েছে, ঠিক হয়েছে। এখানে এরকম ভাবে এতক্ষণ আটকে ছিল, অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যা হয়েছে ঠিক হয়েছে। প্রতিবাদ হচ্ছে, কারোর অসুবিধা হচ্ছে না, ঠিক হচ্ছে। আপনারাও হ্যাঁ, সবাই চাই, দেশের দরকার ছিল, লোকের দরকার ছিল। এটা তো ডাক্তার, এমন ভাবে লাগিয়েছে যেন মিলিটেন্টদের আটকাচ্ছে, এটা উচিত অনেক আগেই উঠিয়ে নেওয়া উচিত ছিল। ঔরঙ্গজেব যুদ্ধ করতে আসছে, এরকম একটা ভাব। ঔরঙ্গজেব যুদ্ধ করতে আসছে, সত্যিই হয়তো এরকমই একটা ভাব। সন্ময়দা, আপনাকে আমি স্টেজ ছেড়ে দিলাম। সাধারণ মানুষ বলছে বিনীত গোয়েল ভাবছে ঔরঙ্গজেব বোধহয় যুদ্ধ করতে এসছে, তাই জন্য দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে লালবাজারকে। লালবাজারের এত ভয় কেন? না ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলবো, 22 ঘন্টা লাগলো এই ডিসিশনটা নিতে যে বউবাজার এবং বেন্টিং স্ট্রিটের ক্রসিংয়ের ডাক্তারদের আমি আসতে দেবো। আজকে যেটা করলেন সেটা 22 ঘন্টা আগে করা যেত, কেন করলেন না? বিনীত গোয়েল কেন পেছনে গেট দিয়ে পালালেন? আজকে এসে তিনি দেখা করলেন, সিদ্ধারা নিলেন, রজনীগন্ধার মালা নিলেন, গোলাপ নিলেন, রেজিগনেশনের জন্য আবেদন করা হলো, স্টেপ ডাউনের জন্য আবেদন করা হলো, সেটা নিলেন। তারপর বললেন রাজ্যের প্রশাসন বললে আমি চলে যাব। ওয়াই? আপনি কেন স্টেপ ডাউন করেননি? 40 মিনিটের আর্জি করে যে ভ্যান্ডালিজম, আমি বলছি যারা ভ্যান্ডালিজম করেছে তার থেকেও বড় অপরাধী হচ্ছে যারা করিয়েছে। এবং রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশকে সেদিনকে নার্সদের বাথরুমে লুকোতে হয়েছে, কম্বল গায়ে চাপা দিতে হয়েছে। আমি বলছি বিনীত গোয়েল কোথায় কলকাতার পুলিশকে নামিয়েছেন? আমি বলছি পুলিশের মধ্যেও বিদ্রোহটা দরকার, তার কারণ সব পুলিশ কর্মচারী খারাপ নয়, আমি এখনও বলছি, কিন্তু সেই পুলিশকে উনি টেনে নামিয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে বিনীত গোয়েলের রেজিগনেশন ছাড়া বাংলা চাইছে এবং তার পেছনে যে মস্তিষ্ক, তার রেজিগনেশন বাংলা চাইছে। বিনীত গোয়েলকে রিজাইন করতে বলতে পারছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার নিশ্চিত বিশ্বাস এখন যেভাবে অন্ধগলিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছেন, কাল হোক পরশু হোক বিনীত গোয়েলকে একটা প্রমোশন দিয়ে দেবে। আমি ময়ূক, আমার হাতে এই মুহূর্তে একটা ছোট্ট চিরকুট রয়েছে, চিঠি রয়েছে, যে চিঠিটা 30 জুন 2022 মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে লিখছেন, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট গ্রিটিংস অ্যান্ড বেস্ট উইশেস on your birthday. May you fulfill all your dreams and may your life be blessed with more happiness, success and good health in the days ahead. আমার কাছে সেই জন্মদিনের শুভেচ্ছাপত্রটা রয়েছে। সেই সন্দীপ ঘোষকে তোমরা দেখলে পাবলিক এখন চড় মারছে। আমার খালি মনে হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারাটা মনে আছে? আমি বলবো বিনীত গোয়েল, ইউ প্লিজ স্টেপ ডাউন, অন্তত রাজ্যের অন্য পুলিশ কর্মচারীদের বাঁচানোর জন্য। 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও ক্ষমতায় থাকার অধিকার নেই। তার কারণ আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি কোট করছি, তিনি একটা মিটিং থেকে বলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিসের মিছিল থেকে বলেছেন 100 কোটি টাকা ক্ষতি হয়েছে ওই 14 তারিখ রাতে যেদিনকে আরজিকর ভাঙচুর হয়েছে। তাহলে এই 100 কোটি টাকার যে ভাঙচুরটা হয়েছে, এই বিনীত গোয়েলের পুলিশ যারা আজকে গতকাল রাত্রে আমরা দেখেছি 9 ফুটের গার্ডওয়াল করেছিলেন, তারা সেদিনকে কোথায় ছিলেন? অর্থাৎ ইশারাই কাফিয়ায় তিনি ইশারা দিয়ে দিয়েছিলেন যে তোমরা যখন আক্রমণ হবে তোমরা সরে যাবে। তারপর তোমরা দেখেছো, তোমরাই দেখিয়েছো 14 তারিখ আরজি করে ওই ভ্যান্ডালিজমের পর ওইখানে গিয়ে বিনীত গোয়েল মিডিয়াকে দোষারোপ করেছেন। আই এম অ্যাংরি 9.5 মিনিট না 14.5 মিনিট ধরে প্রেস কনফারেন্স করেছেন নির্লজ্জতার সমস্ত সীমানা ছাড়িয়ে গিয়ে। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় গ্যাং অফ 7 চালাচ্ছেন
তার মধ্যে এই বিনীত গোয়েল ইজ ওয়ান অফ দেম। কি করেননি বলো তো আজকে বলছেন? কালকে আমি জাস্ট তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, দর্শকদের মনে করিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গতকাল যখন ওখানে দাঁড়িয়ে সম্ভবত কোনো এসিপি বলছেন এবং ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্টারও বলেছেন 40 বছর ধরে এটা প্রেসিডেন্স যে আমরা ফিয়াস লেনের মুখে আটকে দিই, তারপরে কাউকে যেতে দিই না, বলেছেন কিনা গতকাল ময়ূক, যদি তুমি মনে করে থাকো। শুধু তাই না সন্ময়দা, আমি আপনাকে আমি একটা কথা শুধু স্মরণ করিয়ে দিই। আচ্ছা বলে দিন, আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, কেন তিনি বেন্টিং স্ট্রিট পর্যন্ত ঢুকতে দেবেন না, আজকে কেন ঢুকতে দিলেন? প্রশ্নটা হচ্ছে নির্দিষ্ট এরিয়ার বাইরে আমরা যেতে দিতে পারি না, 40 বছর ধরে প্রেসিডেন্স দেখাচ্ছেন। আচ্ছা, রাজভবনের উল্টো দিকে সেখানে তো ডাক্তাররা বসেননি, সেগুলো চোর গুন্ডাগুলো বসেছিল, সে তোলাবাজগুলো বসেছিল। তখন এই ইন্দিরা মুখোপাধ্যায়, এই বিনীত গোয়েল সেই দিন তো পারমিশনটা দিয়েছিলেন, তাহলে সেই পারমিশন কার নির্দেশে দিয়েছেন? বিনীত গোয়েল। আমি আজকে ইন্দিরা মুখার্জিকে, আজকে ম্যাডাম ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকে আজকে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম কিছু প্রশ্ন, কারণ আমার নিজের মনে একটা শঙ্কা ছিল আমি যে রিপোর্টিংটা করি বা করেছি সেটা ভুল কিনা। ইন্দিরা মুখার্জিকে আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ কি ইন্দিরা মুখার্জি প্রতিবার রিপাবলিক যা যা খবর করছে, সংবাদ মাধ্যম যা যা করছে তার পাল্টা একটা প্রেস কনফারেন্স করছিলেন। আজকে ইন্দিরা মুখার্জিকে আমি খুব অল্প সময়ের জন্য পাই, ওয়াক দ্য টক বলা যায়, হাঁটতে হাঁটতে কিছু কিছু প্রশ্ন, সে প্রশ্নগুলো করি, একবার দর্শককে শুনতে বলবো। ম্যাম, ময়ূক ফ্রম রিপাবলিক বাংলা, সিনিয়র এডিটর, একবার কি মানে আপনার কোনো প্রতিক্রিয়া? সিনিয়র অফিসার্সরা আছেন তো, আই উইল নট গিভ আ বাইট নাও, ঠিক আছে? লেট। এখন আপনি কি ওদিকে যাচ্ছেন? আমি ওদিকে যাচ্ছি। মানে আপনি কি ফেস করবেন মানে ওদেরকে? না না, আই এম গোইং টু মিট ওয়ান অফ মাই সিনিয়র অফিসার্স। এমনিতে এভরিথিং ইজ ওকে ম্যাম? ইয়েস। মানে ভেতরে কোনো প্রবলেম এখন মানে কিছু প্রেস কনফারেন্স বা ইত্যাদি আপনি যে রোজ করছিলেন? এখন তো প্রেস কনফারেন্স করার মতো কিছু নেই ম্যাটার। মানে আজকে কোনো প্রেস কনফারেন্স করবেন না আপনি? এই যে এখন দুপুরবেলা 3টের সময় বলা খুব মুশকিল, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। আমরা অপেক্ষা করবো এর পরে পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন সেটা একটু দেখুন। আপনারা থাকুন এখানে, কোনো অসুবিধা নেই। বেশ, আমি আবারও আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি, পিসিআরকে বলবো রিপিট করতে এই ইন্দিরা ম্যাডাম যে কথাগুলো বললেন। ইন্দিরা ম্যাডাম একটা কথা বললেন যে আজকে তো প্রেস কনফারেন্স করার কিছু নেই। শুক্রবার আমি একটা খবর ব্রেক করেছিলাম, সেমিনার রুমে লাল জামা পরা যারা বসে, যে ব্যক্তি দাঁড়িয়েছিল, একবার ছবিটা দেখাবো, এবং ছবিটা দেখে যেহেতু রঞ্জনবাবু আইএমের তরফ থেকে রয়েছেন এবং সন্ময়বাবু রয়েছেন, এই ছবিটা ভালো করে দেখুন। এইটা ব্রেক করা হয়েছিল, এই লাল জামা রহস্য। অভিক দে, আমরা প্রমাণ সহ বলেছিলাম এটা অভিক দে, আইএমএ বলেছিল এটা অভিক দে, জুনিয়র ডাক্তাররা বলেছিল এটা অভিক দে, এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। কেন বলেছিলাম? আমি এক এক করে এই অভিক দের স্কাল ম্যাপিং এর যে চেষ্টা, অর্থাৎ 3Dতে, সেই ছবিটাও আমরা আপনাদের সামনে এনেছিলাম। পিসিআর সেই ছবিটাও দেবে, কিন্তু তার মধ্যে ইতিমধ্যে আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে ইন্দিরা মুখার্জি বা কলকাতা পুলিশ তো কনফিডেন্সের সাথে বলেছিল এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি ভেবেছিলাম শনি রবি হয়তো লালবাজার ছুটি, সোমবার ব্যস্ততা ছিল, মঙ্গলবার আমার সামনে নিশ্চয়ই আমাকে বলবেন ইন্দিরা মুখার্জি বা লালবাজারের যারা টপ আইপিএস আছেন যে আপনারা ভুল খবর করছেন কেন, আপনারা ফেক নিউজ করছেন কেন। ইন্দিরা মুখার্জি একটাও প্রেস কনফারেন্স করলেন না, কিন্তু বললেন না যে রিপাবলিক বাংলা কেন মিথ্যা কথা বলছে। আমরা তো বলেছি এ তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এ অভিক নয়, এ অনামিত্র, এ অভিক নয়, এ অনাদি, এ অভিক নয়, এ আনারুল, এ অভিক নয়, এ আনসারুল, এ অভিক নয়, এ অ্যান্টনি। অভিক দে নামটাতেই হয়তো তাদের সমস্যা হবে, কিন্তু দেখলাম যে অভিক দে সেই নামটা নিয়ে কোনো প্রেস কনফারেন্স করা হলো না। একবার দেখুন এই অভিক দে, তার প্রত্যেকটি অ্যাঙ্গেলে আমরা 3D ম্যাপিং করে চেষ্টা করেছি। দেখুন রাইট প্রোফাইল, ফ্রন্টাল প্রোফাইল, প্রত্যেকটা প্রোফাইল দেখুন, এটা হচ্ছে মিড প্রোফাইল, অর্থাৎ একটু মাথাটা এই জায়গাতে এই অ্যাঙ্গেলে রয়েছে। এরপরের যে প্রোফাইল দেখুন, এবার রাইট অ্যাঙ্গেলে, অর্থাৎ এরকমভাবে রাইট অ্যাঙ্গেলে কীরকম লাগতে পারে, ফ্রন্টাল অ্যাঙ্গেলে কীরকম লাগতে পারে, সবকটা অ্যাঙ্গেলে আমরা কাটা ছেঁড়া করেছি। এই অভিজ্ঞদের মুখ এবং সেমিনার রুমে যে রয়েছে পেছনের ইয়ার লোবস এবং ফ্রন্টাল ব্যাক লোবসের এই মুখ, প্রত্যেকটা নিয়ে রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা করেছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা ভুল হতে পারি, যদি আমরা মিথ্যা কথা বলি আমরা
স্বীকার করবো যে না আমাদের ভুল, কিন্তু আসল লোকটাকে, এটা তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। ইন্দিরা মুখার্জি, আমরা ভেবেছিলাম যে উনি বলবেন আমার ক্যামেরার সামনে যে এই ব্যক্তি ওই ব্যক্তি নন, কিন্তু আজ ইন্দিরা মুখার্জি যে কথাটা বললেন, আজ উনি বললেন আমি প্রেস কনফারেন্স করছি না, কিছু বলার নেই আজ। দেখুন একবার। ম্যাম, ময়ূক ফ্রম রিপাবলিক বাংলা, সিনিয়র এডিটর, একবার কি মানে আপনার কোনো প্রতিক্রিয়া? সিনিয়র অফিসার্সরা আছেন তো, আই উইল নট গিভ আ বাইট নাও, ঠিক আছে? লেট। এখন আপনি কি ওদিকে যাচ্ছেন? আমি ওদিকে যাচ্ছি। মানে আপনি কি ফেস করবেন মানে ওদেরকে? না না, আই এম গোয়িং টু মিট ওয়ান অফ মাই সিনিয়র অফিসার্স। এমনিতে এভরিথিং ইজ ওকে ম্যাম? ইয়েস। মানে ভেতরে কোনো প্রবলেম মানে কিছু প্রেস কনফারেন্স বা ইত্যাদি আপনি যে রোজ করছিলেন? এখন তো প্রেস কনফারেন্স করার মতো কিছু নেই ম্যাটার। মানে আজকে কোনো প্রেস কনফারেন্স করবেন না আপনি? এই যে এখন দুপুরবেলা 3টের সময় বলা খুব মুশকিল, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। আমরা অপেক্ষা করবো এর পরে পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন সেটা একটু দেখুন। আপনারা থাকুন এখানে, কোনো অসুবিধা নেই। বেশ। বিকেল 3টে থেকে আমি কিন্তু এখনো অপেক্ষা করছি সন্ময় বাবু এবং রঞ্জন বাবু। তার কারণ এরকম 5টা 5:30 নাগাদ ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্সগুলো করছিলেন, এখন আর করছেন না। এবং ঠিক এরকমই একটি প্রেস কনফারেন্সে ইন্দিরা মুখার্জি ছবি সহ, এই যে এরকমভাবে ছবি সহ দেখিয়ে বলেছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এই ব্যক্তিটি। ওখানে কোনো বহিরাগত নাকি যায়নি, আর আমরা বলছিলাম ও বহিরাগত গেছে। বিনীত গোয়েল পদত্যাগ করুন, কারণ টপ টু বটম মিথ্যা কথা বলতে হয়তো বাধ্য করেছেন এই বিনীত গোয়েল। পদত্যাগ করুন, ছেড়ে দিন, মানুষ ধরে নিয়েছে আপনাদের। ইন্দিরা মুখার্জি সেদিন প্রেস কনফারেন্সে কি বলেছিলেন একবার পিসিআর শোনানো হোক। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন, ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। গদি ছাড়ুন বিনীত গোয়েল, কারণ আপনি প্রপার ব্রিফ ইন্দিরা মুখার্জিদের দিচ্ছেন না। ডিসি সেন্ট্রালের এরকমভাবে এম্বারেসমেন্ট বোধহয় হওয়ার প্রয়োজন নেই, কারণ পুলিশ কমিশনার মানে ক্যাপ্টেন, সে যদি এরকম মানে টিএমসি পার্টির ক্যাডারের মতন আচরণ করেন, আমরা কি অকারণে ডিসি সেন্ট্রালকে নিয়ে এত প্রশ্ন তুলব? আমরা কি অকারণে এইটার পেছনে পড়ে যাব? পুলিশে ছুলে তো 18 ঘা, আমরা রিপাবলিক জানি পুলিশে ছুলে 72 ঘা হয়তো। আমরা কেন পুলিশকে লাগাতার প্রশ্ন করে যাব অকারণে ফেক নিউজ ছড়াতে? না, একটি মেয়ে মারা গেছে, ওয়ার্ক প্লেসে মারা গেছে, আরজিকর হাসপাতালে অন ডিউটি স্টাফ ছিল, ডাক্তার ছিল, একটা ডাক্তার, তার যদি এরকম ব্রুটাল রেপ মার্ডার হয় হাসপাতালের মধ্যে, নবান্ন, ভবানী ভবন, লালবাজার, অন্য হাসপাতালগুলো, সেগুলো কি সেফ? এই বেসিক প্রশ্নটা করেছিলাম। এবং বিশ্বাস করুন, অভয়ার মা যদি সেই দিন লাল জামার কথা না বলতো, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা থেকে যেত না যে এই লাল জামাটা কি। তারপরে আপনারাই আসলে আমাদের হাতে প্রমাণ তুলে দিলেন। কে বলেছিল প্রেস কনফারেন্সে ওই লাল জামাটা দেখাতে? না দেখালে এই লাল জামা রহস্য বেরোতো না ম্যাডাম। বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার এই দাবিটা উঠতো না। দেখুন মা কি বলেছিল, অভয়ার মা। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। রঞ্জনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জনবাবু এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। রঞ্জনবাবু, আপনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি। আমি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক বলছি। অন রেকর্ড ন্যাশনাল টেলিভিশনে আপনার কথাগুলো যাচ্ছে। আপনি এখনো স্টিক করে আছেন, বা আপনারা সাংগঠনিকভাবে এখনো স্টিক করে আছেন এই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সে অভিক দে, সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়? আপনারা পুলিশের বিরুদ্ধে গিয়ে এই কথাটায় এখনো কি স্টিক করে আছেন?
এ নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ এ নিয়ে কিন্তু আমরা প্রেস ব্রিফ দিয়েছি এবং সেই প্রেস ব্রিফিংয়ে পরিষ্কারভাবে লেখা আছে লাল নীল সবুজ তিনটে রঙের যেভাবে কম্বল পাটলানো হলো এবং দলীয় রাজনীতির মতো একটা রং লাগানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু এই লাল জামা যে অভিজ্ঞ সেটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই। মনে রাখতে হবে যে অন্যায়কে অন্যায় বলার জন্য কোনো দলে যুক্ত হতে হয় না, আবার কোনো দল থেকে বিযুক্ত হতে হয় না, একজন মানুষের মতো মানুষ হয়। তাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 1928 সালে ডক্টর বিধানচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু এখানে আজকে রাজপথে আমরা যা দেখেছি, বাইপাস জুড়ে মানববন্ধন হয়েছে। আজকে আমাদের মহিলা চিকিৎসকরা যতই অপরাজিত আইন আসুক না কেন, তারা ডিউটি রুমের চেয়ে মনে করছে যে রাজপথে আমরা অনেক নিরাপদে থাকবো। এবং আজকে যে 22 জন প্রতিনিধি দল গিয়েছিল 22 ঘন্টা ধরে আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টে, তাদের প্রত্যেককে স্যালিউট। আমি কুর্নিশ জানাই আইএমএর পক্ষ থেকে, এটা ক্রুসেডের শুরু। জানি না বাস্তিল দুর্গের পতনের সূত্রপাত এখান থেকে হবে কিনা, কিন্তু আজকে এই 334 বছরের শহর জব চার্নকের দ্বারা আজ অব্দি, যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ 1835 সালে, এনআরএস মেডিকেল কলেজ 1873 সালে, আরজিকর মেডিকেল কলেজ 1886, ন্যাশনাল মেডিকেল কলেজ 1948 এবং আইপিজিএম 1957 সালে প্রতিষ্ঠিত হয়। আজ অব্দি এই ইতিহাসে কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষকে এভাবে গ্রেফতার হতে হয়নি। আজকে অভিজ্ঞ তো এই সিন্ডিকেটের একজন, আমি যদি তাকে অভিজ্ঞকে বলি জয়, তাহলে জয়ের আরেকজনের কাছে আমরা উত্তেজিত বীরু। রমেশ সিপ্পির সেই যুগান্তকারী 16 সিনেমার এই জয় বীরু জুতি, মানে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে তো আরেকটা পুরো অধ্যায় বানানো যায়। তিনি যা করেছেন, যে তোলাবাজি সিন্ডিকেট থেকে শুরু করে একজন প্যাথোলজি এমও থেকে তিনি ওখানে এসআরশিপ করে, তারপরে একদম ক্লিয়ার কাট। আমি ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের সাথে আমার প্রথম পরিচয় হয় মুর্শিদাবাদে। তিনি আসেন সার্কিট হাউসে এবং সেখানে 7 জনের একটা বহুদলীয় প্রতিনিধি দল হেলথ রিলেটেড স্ট্যান্ডিং কমিটির থেকে ভিজিট করতে আসে অ্যাসেম্বলির। আমি তখন দেখে অবাক হয়ে যাই, বিরূপাক্ষ কি করে সেখানে এলো। যখন তার সাথে করমর্দন করতে যাই, তখন তার হাতে কড়া তামাকের গন্ধ। আমি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমি এই নেশার বিভিন্ন রোগী চিকিৎসা করি। আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে যেটা হলো আরো অবাক করা কাণ্ড, তারপরে তিনি চলে গেলেন জুনিয়র ডাক্তারদের নিয়ে, বলে দাদা না স্যার একটু এন্টারটেনমেন্ট করাতে নিয়ে যাচ্ছি জুনিয়র ডাক্তারদের। আমি বুঝে গেলাম যে এই যে ট্রোজান ভাইরাসগুলো ঢুকতে শুরু করলো, একের পর এক মেডিকেল কলেজে এরা সিন্ডিকেটরা চালাবে। তাই আজকে হারাধনের একটি ছেলে শুধুমাত্রকে গ্রেপ্তার করা আছে, বাকি 9টি ছেলে যারা আছেন আমরা ক্যাটাগরিক্যালি তাদের নাম ব্যর্থহীন ভাষায় বলেছি, যে ডক্টর সুশান্ত রায়, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, এছাড়া প্রফেসর সুরিতা পাল, তারও যোগাযোগ রয়েছে এর মধ্যে, বিশ্বাস করি আমরা। এবং আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের বর্তমান যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আমরা সকলেই জানি যে তাকে কিভাবে প্যানেলটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে নতুন একটা প্যানেলের মাধ্যমে এই বর্ধমান থেকে তাকে তুলে আনা হলো আর আমাদের স্বাস্থ্য ভবনে। এছাড়াও রয়েছেন মালদা থেকে ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর সৌরভ পাল, ডক্টর মুস্তাফিজুর রহমান, যিনি মিদনাপুর মেডিকেল কলেজ থেকে, ডক্টর শুভঙ্কর ঘোষ, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম কল্যাণী হসপিটাল। এরা দিনের পর দিন যেভাবে জুনিয়রদের থ্রেট করেছে, সেই থ্রেট সিন্ডিকেটের অবলুপ্তিকরণ না হলে আমরা গোড়া থেকে এই সমস্ত যারা সরীসৃপ রয়েছে, যে এই সমস্ত যারা আর্থপট রয়েছে, তাদের আমরা উৎখাত করতে পারবো না। একদম একদম। রঞ্জন বাবু, আমি সন্ময়দার কাছে যাচ্ছি। সন্ময়দা, আপনি শুনলেন ইন্দিরা মুখার্জি আজ কি বললেন। কোনো প্রেস কনফারেন্স করার তো আজকে বিষয় নেই, মানে কোনো পয়েন্ট নেই। তার মানে অভিজ্ঞদের ব্যাপারটা ঠিক না। আমি ময়ূর প্রথমেই বলি, ইন্দিরা মুখোপাধ্যায়কে আমি এককভাবে রেসপন্সিবল বলবো না, কারণ তাকে শি হ্যাজ বিন ব্রিফড বাই বা ডিরেক্টেড বাই বিনীত গোয়েল যে এই স্টেটমেন্টগুলো আজকে দিন। আপনারা দেখেছেন যখন ইন্দিরা মুখোপাধ্যায় এক একদিন স্টেটমেন্ট করছেন, প্রেস কনফারেন্স ছেড়ে উঠে গিয়ে টেলিফোনে হ্যাঁসার করছেন, অর্থাৎ ডিরেকশনটা আসছে সেই অনুযায়ী স্টেটমেন্ট দিচ্ছে। আমি 3টে স্পেসিফিক তথ্য দেবো অভিজ্ঞদের ব্যাপারে, যেটা ময়ূর তোমরা বলছো। আমি পরিষ্কার বলছি, টিএমসিপি ছাত্র পরিষদের অভিজ্ঞ একজন মেম্বার, তাকে আজকে রিজাইন করানো হচ্ছে, মানে তাকে করা হয়েছে, ডিথ্রোন করা হয়েছে। কেন করা হলো, টিএমসিপি করলো কেন, তার কারণ বুঝতে পেরেছেন যে হি ইজ অভিজ্ঞ, আলটিমেটলি প্লেস অফ অর্গানেন্সে গিয়েছিলেন, এবার ধরা পড়ার জায়গা এক। দ্বিতীয়ত হচ্ছে চাদর নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বলে গেছেন নীল, অথচ আমরা মৃতা ডাক্তার কন্যার মার মুখ থেকে শুনেছি আমরা যখন গেছি সবুজ চাদর, অর্থাৎ সেখানেও একটা ধোঁয়াশা রয়েছে। আমি কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায়ের কথা বিশ্বাস করব না, একজন সন্তানহারা মার কথাই বিশ্বাস করব। যে কোনো মানুষ বিশ্বাস করবে, ওই পরিস্থিতিতে তিনি মিথ্যে কথা বলতে পারেন না। সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে যে তিনি পরিষ্কার বলেছেন আমি সবুজ চাদর দেখেছি। তার মানে চাদর নিয়েও ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট, প্লেস অফ অকারেন্স নিয়ে কী মিথ্যাচারিতা পুলিশ করেছে। আমি বলছি বিনীত গোয়েলের কেন স্টেপ ডাউন করানো উচিত, তার কারণ প্লেস অফ অকারেন্স নিয়ে কী বললেন, যে ছবিটা দেখালেন ময়ূর তোমরা দেখালে, সেখানে
ওই ছবিটার বাঁদিকে বেগুনি রঙের জামা পরা ছবিটাকে ক্রপ করা হয়েছিল, মনে আছে তোমার? ঠিক। সেই ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বলুন, ডিসি সেন্ট্রাল তিনি ছবি ক্রপ করছেন, ক্রপ কিসের জন্য দরকার হয়? আমরা সেই ছবি দেখাচ্ছি। বাদ দেওয়া। ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন যে প্লেস অফ অর্গানিসে বহিরাগত ছিল না, তার মানে বেগুনি শার্ট পরা যে মানুষটি, সেই মানুষটি যে বহিরাগত সেটা বুঝতে পেরেই সেই ছবিটাকে ক্রপ করেছিলেন। আমি তো বলছি শাস্তি ইন্দিরা মুখোপাধ্যায় হওয়া উচিত এই ধরনের তথ্যকে বিকৃত করার জন্য, ছবিটাকে ক্রপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। স্বীকার করতে অসুবিধে কি ছিল? হ্যাঁ ইনি বহিরাগত ঢুকেছিলেন, একজন ঢুকেছিলেন, আমরা পরে খেয়াল করেছি, ব্যাপারটা বললে মিটে যেত সমস্যাটা। অথচ যেটা আগে মিডিয়াতে দেখিয়ে দিয়েছে সেইটাকে ইন্দিরা মুখোপাধ্যায় ছবিটা রেখে, তোমরা ছবিটা আরেকবার দেখাও, দেখবে সেই বেগুনি শার্ট পরা ভদ্রলোক। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আজকে অতি সক্রিয় পুলিশ হঠাৎ করে ব্যাকফুটে চলে গেল। তার মানে কি দেওয়াল লেখন সেটা পড়তে পারছে পুলিশ, এবং পুলিশ দেওয়াল লিখনটা পড়তে পারছে বলেই প্রথমে পুলিশ ব্যারিকেড, লৌহ কপাট এই সমস্ত কিছু দিয়ে আটকানোর চেষ্টা করলো। এমনকি মিডিয়ার আমাকেও বললো আপনি ওপারে যাবেন না, আমি জানি না ওপারে কি ছিল, হিংসুটে দৈত্যের বাগান বোধহয় যেখানে ঢোকা যাবে না, আমারই তো শহর, আমারই তো রাজপথ, আপনি ঢুকবো না কেন কেন এই প্রশ্নটা করেছিলাম। দেখুন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো এবং এখানেই রিপোর্টিংটা করব। এবং ও পাশে দেখো, তুমি একবার ছবি দেখানোর জন্য বলবো, এই হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন নিশ্চয়ই আক্রমণ করেছে, নিশ্চয়ই কোনো বড় কোনো মিলিটারি সংগঠন আক্রমণ করেছে। আমি দেবুকে বলবো না যাওয়ার জন্য, কারণ ওপারে নিশ্চয়ই কোনো সন্ত্রাসবাদী সংগঠন আক্রমণ করছে। এবং এই সেই ছবি, যে ছবি এখনও পুলিশ এখন এই মুহূর্তে ব্যারিকেডিং করে সাংবাদিকদেরও আটকে দিচ্ছে, কারণ ওপারে যাওয়া যাবে না, ওপারে নিশ্চয়ই নিষিদ্ধ কিছু থাকে যে কারণে ওপারে যাওয়া যাবে না। সেই ছবিগুলো একমাত্র লাইভ এই মুহূর্তে আছে। বড় ঐতিহাসিক দিন, এই দিনে ওপারে কি আছে কেউ জানে না, কিন্তু কিছু তো আছে, ওপারে ভূত আছে, প্রেত আছে, কেউ জানে না। কিন্তু যে কারণে সাংবাদিককে আটকে দেওয়া হচ্ছে, ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, লৌহ প্রাচীর রাখা হচ্ছে এবং 22 জনকে ছাড়া হচ্ছে। জবাব বাংলার মানুষ চায়। একটু একটু করে ওপারে দেখানোর জন্য খুব বেশি গার্ডরেল থাকতে পারে না যখন সাধারণ মানুষ কথা বলে, এবং সেই গার্ডরেলে সাংবাদিক বা মানুষকে আটকানোর হয়তো প্রচেষ্টা চলে। কিন্তু দেখো এই মুহূর্তে ওপারে আটকানো হলো, এপারে সাংবাদিক হিসেবে যে কাজটা করছি সেই কাজটাই আমাদের করতে হচ্ছে। পুলিশকেও বুঝতে পারছি পুলিশের কাজটা করতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে মানুষ যে গার্ডরেল মানুষের জন্য, মানুষের টাকায় কেনা গার্ডরেল মানুষের জন্য আটকানোর জন্য ব্যবহার হয়েছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানতে চাইছি আর কখন এই মুহূর্তে একটা সম্ভাবনা কি তৈরি হচ্ছে, বিনীত গোয়েল কি সরে যেতে পারেন? আমরা এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, আমাদের সূত্র মোতাবেক যে ব্রেকিং নিউজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সত্যিই কি তার মানে বিনীত গোয়েল সরে যেতে পারেন? সরানো হতে পারে বিনীত গোয়েলকে, সূত্র মোতাবেক আমরা জানতে পারছি। 22 ঘন্টা পরে যেভাবে লৌহ কপাট খোলা হলো, পুলিশ চাপে সরানো হতে পারে বিনীত গোয়েলকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সূত্র মোতাবেক পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের সম্ভাবনা। বিনীত গোয়েলকে অন্য কোনো পদে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু পুলিশ কমিশনার কলকাতা শহরে আজ অথবা কালই হতে পারে হয়তো সিদ্ধান্ত। সরতে পারেন কি বিনীত গোয়েল? পরবর্তী সিপি কি হতে পারেন? অজয় রানাডে? এই প্রশ্নগুলো থাকছে। সূত্র মোতাবেক সিপির দৌড়ে পীয়ূষ পান্ডেও, কিন্তু বিনীত গোয়েল বোধহয় নয়। আর কবে বিনীত গোয়েল নিজে সরে যাবেন? মানুষ কিন্তু বড় ক্ষেপে আছে, বড় রেগে আছে, বড় দুঃখে আছে, বড় চোয়াল শক্ত করে আছে, এবং মানুষ বলছে এই রাম বাম করা কিচ্ছু তো হয়নি, ছোট ঘটনা, প্রাইভেট অ্যাফেয়ার, এগুলো বলবেন না, এগুলো কাল হয়েছে বলা। দেখুন মানুষ কি বলছে। আমরা এই আন্দোলনটাকে সাপোর্ট করার জন্যই এসেছি। যা নৃশংস ঘটনা হয়েছে আরজি করে, এটা মেনে নেওয়া যায় না। আমরা পদত্যাগই চাই বিনীত গোয়েলের। যার যা দরকার হবে আমাদের বলবেন, আমরা রাত্রি 2টো হলেও আমরা থাকবো, এবং যখনই হোক সারা রাত আমরা আছি। এখানে আটকে বসে আছে, তাতে অসুবিধা হচ্ছে। আমরা যদি অসুবিধা মনে করি, এতদিনের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ফলপ্রসূ হবে কি করে? আমরা একটা 100 সিঁড়ির প্রথম ধাপে পৌঁছেছি, দ্যাট ইজ সন্দীপ ঘোষের গ্রেপ্তার হয়েছে। সেই দিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে, আরো সতর্ক থাকতে হবে। এর উদ্দেশ্যটা কি? আর আমরা এই ডাক্তার ভাই বোনেদের সঙ্গে সর্বক্ষণ আছি, থাকবো। 14 তারিখ রাতে যতদিন না বিনীত গোয়েল পদত্যাগ করছেন, মানুষ বলছে
মানুষ এবার আমাকে চাপ দিচ্ছে, মানুষ এবার আমাকে বলছে যে ময়ূক আর কবে ব্যাকগ্রাউন্ড যদি তুমি একবার সরিয়েছো, অন্য কোনো পলিটিক্যাল বিতর্ক নয়, বাক বিতণ্ডা নয়, লড়াই ঝগড়া নয়, এই সময় শোকের নয়, এই সময় দ্রোহকালের, এবং দ্রোহকালে একটাই স্লোগান, একটাই প্রশ্ন বাংলার মানুষ তার জবাব চায়, আর কবে, আর কবে।